আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখা যাচ্ছে তো সব কিছু ঠিকমতো সাউন্ড তো শোনা যাচ্ছে, তাই না? একটু রেসপন্ড করেন। সবাই যুক্ত হলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসটা প্রিলি এবং রিটেন দুইটার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা এমনভাবে করব যাতে আমরা এই পড়া দিয়েই প্রিলি এবং রিটেন দুইটাই শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমরা একটু তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হই। আমরা 2-3 মিনিট ওয়েট করব। ঠিক আছে, 2-3 মিনিট ওয়েট করে আমরা ক্লাসে যুক্ত হয়ে যাব। ঠিক আছে, তো দেরি না করি, আমরা একটু ওয়েট করি সবার জন্য। মিনটাইম আপনারা সবাই জানান কেমন আছেন। আমি একটু অসুস্থ ছিলাম গত সপ্তাহে খুব, সো এই জন্য ক্লাস নিতে পারি নাই আপনাদের। এখন আসলে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আশা করি আজকে থেকে ঠিকমতো ক্লাস নিতে পারবো এবং আজকে থেকে আমরা এমন সব টপিকে চলে যাব যেগুলো রিটেন এবং প্রিলি দুইটাই খুব সুন্দর করে কভার করে। আগের যে টপিকগুলো আমরা পড়েছিলাম, সংখ্যা পদ্ধতি, নাম্বার কনভার্সন, এই টপিকগুলো দের শুধু প্রিলির জন্য প্রয়োজন ছিল, কিন্তু আজকের টপিকগুলো আমার প্রিলি রিটেন উভয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখন পর্যন্ত 8 জন যুক্ত হয়েছে। আমরা জাস্ট 12 জন যুক্ত হওয়া পর্যন্ত ওয়েট করি, তারপর আমরা ক্লাসটাতে চলে যাব। ঠিক আছে, মিন টাইম আমরা একটু কমেন্ট। সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা দাঁড়ান, আমি আমার ডাউনলোডটা সব অফ করে দিই। সাউন্ড এখন কি ক্লিয়ার আছে? একটু জানাবেন আমাকে সাউন্ড কীরকম শোনা যাচ্ছে। আমাকে একটু এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, নাহলে অন্যভাবে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, আপনাদের দোয়ায় সুস্থ হইলাম। ঠিক আছে, দেখি আস্তে আস্তে করে একটু ক্লাস নেওয়ার ট্রাই করি, কতক্ষণ সুস্থ থাকতে পারি। আশা করি কষ্ট হবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়া ছিল বলেই তাড়াতাড়ি আপনাদের মধ্যে চলে আসতে পারছি। আর আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে। আমি 1 ঘন্টা ক্লাস দেবো, কিন্তু 1 ঘন্টা একদম মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ঠিক আছে, কোনো কিছু যদি প্রবলেম না থাকে তাহলে বলতে হবে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করে দিই। সো কম্পিউটারে আমরা এর আগে আমরা কি শিখেছিলাম যে কম্পিউটারের দুইটা অংশ, একটা গিয়ে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। ঠিক আছে, তো হার্ডওয়্যারের আবার সফটওয়্যার নিয়ে আমরা পুরো ডিটেলসে কথা বলেছি এর আগে। হার্ডওয়্যারের আবার 3টা অংশ নিয়ে আমরা জেনেছি। একটা ইনপুট ইউনিট, একটা আউটপুট ইউনিট, আর একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইনপুট, আউটপুট এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো ইনপুট আর আউটপুট বাদে এই যে সেন্ট্রাল প্রসেসিং যে ইউনিটটা, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং এর পার্টস নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, আজকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সব পুরাটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সিপিইউ কে আমরা কি বলি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তো কোশ্চেন আসতে পারে এবং এটা প্রতি বছর আসে। 41তম বিসিএস এ এসেছিল যে সেন্ট্রাল সিপিইউ কি, সিপিইউ বলতে কি বুঝায়, সিপিইউর কয়টি অংশ কি কি। অবশ্যই যখনই এই টাইপের হার্ডওয়্যার রিলেটেড কোশ্চেন আসবে, এখানে কিন্তু আমার ছবি দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা একটা সুন্দর করে একটা ছবি শিখে বলি। ঠিক আছে, সো সিপিইউ 3টা অংশ নিয়ে গঠিত। সিপিইউ কি? 3টা অংশ নিয়ে। তার আগে আমরা সিপিইউর একটু সংজ্ঞাটা জেনে নেই। ঠিক আছে, তো সিপিইউ যদি সংজ্ঞা দিতে বলে, ফার্স্টে আমরা লিখবো কি, সিপিইউ বলতে বোঝায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ বলতে বোঝায় কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমাকে যদি সিপিইউর সংজ্ঞা দিতে বলে, তাহলে বলবো যে কম্পিউটারে কি যে অংশ সিদ্ধান্ত গ্রহণ, কম্পিউটারের যে অংশ কি করবে? সিদ্ধান্ত গ্রহণ, হিসাব নিকাশ, ঠিক আছে, হিসাব নিকাশ। ওকে,
এবং হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে, সো আমার যদি আজ কোশ্চেন আসে সিপিইউ কি, সিপিইউ বলতে কি বুঝো, তাহলে আমার ফার্স্টেই বলতে হবে সিপিইউ বলতে বোঝায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর বলবো আমরা কম্পিউটারের যে অংশ কম্পিউটারের সিদ্ধান্ত গ্রহণ, হিসাব নিকাশ এবং নিয়ন্ত্রণের কাজ করে। কি কি করে? সিদ্ধান্ত গ্রহণ, হিসাব নিকাশ এবং কি নিয়ন্ত্রণের কাজ করে, তাকেই আমরা বলি হচ্ছে সিপিইউ। এইটুকু যদি আমরা লিখে ফেলতে পারি তাহলেই আমরা ফুল নাম্বার পাবো। ঠিক আছে, এইটুকু জাস্ট আমার বলতে হবে। ঠিক আছে, আমাকে সিপিইউ বললে এখানে আমার বড় করে একটা হিউজ সংজ্ঞা দেওয়ার দরকার নাই। আমাকে সিপিইউ বললে বলবো যে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সংক্ষিপ্ত রূপই হচ্ছে সিপিইউ, অর্থাৎ কম্পিউটারের যে অংশ কম্পিউটারের কেন্দ্রে অবস্থান করে কম্পিউটারের সকল সিদ্ধান্ত গ্রহণ, হিসাব নিকাশ এবং নিয়ন্ত্রণের কাজ করে, তাকেই আমরা সিপিইউ বলবো। তাহলে সিপিইউ সংজ্ঞাটা আমরা আরেকবার শিখে ফেলি। সিপিইউ বলতে বুঝে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের যে অংশ কম্পিউটারের কেন্দ্রে অবস্থান করে কম্পিউটারের সকল হিসাব নিকাশ, সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে, তাকেই আমরা বলবো সিপিইউ। তাহলে আমার এই 3টা পয়েন্ট যদি আমার সংজ্ঞার মধ্যে থাকে তাহলে আমরা ফুল মার্ক পাবো। সো সিপিইউর হচ্ছে 3টা অংশ। সিপিইউর কি 3টা অংশ? সিপিইউর 3টা অংশ। প্রথম অংশটা হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট। প্রথমটা কি? গাণিতিক যুক্তি ইউনিট। ঠিক আছে, এইটাকে আমরা ইংলিশে বলি ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, ALU অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট। দুই নাম্বার কি? নিয়ন্ত্রণ ইউনিট। এটাকে আমরা ইংলিশে বলি কন্ট্রোল ইউনিট। 3 নাম্বার হচ্ছে স্মৃতি ইউনিট বা ইংলিশে আমরা বলি কি মেমোরি ইউনিট। ঠিক আছে, এটা আমরা ইংলিশে কি বলি? মেমোরি ইউনিট। ঠিক আছে, তো এখন আমার যেটা করতে হবে, এটা আমাকে যখন বলবে সিপিইউর কয়টি অংশ, তখন অবশ্যই আমার একটা ছবি আঁকতে হবে। ঠিক আছে, সো আমি একটু এটা মুছে ফেলি। ওকে, সো ছবিটা কীরকম হবে? ছবিটা খুবই সিম্পল। ঠিক আছে, এখানে একটা সিপিইউ নিব আমরা, এখানে কি নিব? একটা সিপিইউ নিব। ওকে, এখানে আমরা দিব হচ্ছে কন্ট্রোল ইউনিট। এখানে কি দিব? কন্ট্রোল ইউনিট। এখানে দিব হচ্ছে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, আর এখানে থাকবে আমার মেমোরি। এখানে আমার কি থাকবে? মেমোরি। এই টোটাল জিনিসটা কি আমার সিপিইউ। এখন সিপিইউ এই ALU কি করতে পারে? কন্ট্রোল ইউনিটের সাথে যোগাযোগ করতে পারে, আবার কন্ট্রোল ইউনিট ALUর সাথে যোগাযোগ করতে পারে, মেমোরি ALUর সাথে যোগাযোগ করতে পারে, ALU মেমোরির সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, তো এরপর এই টোটাল এই সিপিইউর সাথে কানেক্টেড থাকে কি? এই পাশে থাকে আমার হচ্ছে আউটপুট, আমি এখানে, আর এই পাশে থাকে আমার হচ্ছে ইনপুট। ঠিক আছে, সো আমি ইনপুট থেকে একটা ডেটা পাইলাম, এই ডেটাটা সিপিইউতে যাবে, সিপিইউ কি করবে? এটাকে প্রসেস করবে, প্রসেস করার পর আউটপুটে পাঠিয়ে দিবে। এটা কিন্তু একমুখী, অর্থাৎ আউটপুট থেকে কখনো আমার এই সিপিইউর দিকে ডাটা বা ইনফরমেশন আসবে না, সবসময় আমার এখান থেকে প্রসেস যা হবে সেটা আমি আউটপুটে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো তাহলে আমার এই কন্ট্রোল ইউনিট, ঠিক আছে,
আমার এখন একটা একটা করে আমি কাজ জানবো, প্রত্যেকটার আলাদা আলাদা করে কাজ কি। এখন আমাকে যদি সিপিইউর কাজ লিখতে দেয়, আচ্ছা সিপিইউর কাজটার আগে আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে কাজ শিখবো, ঠিক আছে, প্রত্যেকটার আলাদা আলাদা করে কাজ শিখবো। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট ফার্স্টে আমরা শিখবো হচ্ছে গিয়ে এএলইউ এর কাজ। ঠিক আছে, এএলইউ এর কাজ, ঠিক আছে। এএলইউ এর কাজ কি? এএলইউ হচ্ছে কি একটা কম্পিউটারের সাথে একটা ক্যালকুলেটরের মতো কাজ করে। কম্পিউটার কি একটা ক্যালকুলেটরের মতো কাজ করে, ঠিক আছে। এখানে কি করা হয়? যোগ বিয়োগ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ হয়। যোগ বিয়োগ গুণ ভাগ কি ইত্যাদির কাজগুলো কি এখানে সম্পন্ন হয়। এরপর কি সে যৌক্তিক কাজ করে, ঠিক আছে। যৌক্তিক কাজ কি কি? ওই যে আমরা এর আগের ক্লাসে যে আমরা শিখলাম যে কি করে আমরা অ্যান্ড গেট, অর গেট, ঠিক আছে, ন্যান্ড গেট, নর গেট, এই যে এই কাজগুলা কে করে? এই কাজগুলো হচ্ছে গিয়ে এএলইউ করে। এএলইউ দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে গিয়ে গাণিতিক কাজ, একটা হচ্ছে যৌক্তিক কাজ। গাণিতিক কাজ কি? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করা। আর যৌক্তিক কাজ কি? এই যে দুইটা যদি 0 হয় তাহলে কি হবে অ্যান্সার, দুইটা যদি 1 হয় তাহলে কি হবে অ্যান্সার, ঠিক আছে, এই যে একটা করে। 3 নাম্বার একটা কাজ করে, সেটা হচ্ছে রেজিস্টারে যে ডাটাগুলো জমা হয়, রেজিস্টারে যে ডাটাগুলো জমা হয় সেই ডাটাগুলা কি করা? পরিষ্কার করা। কিভাবে দেখেন, মনে করেন আপনার কাছে একটা রেজিস্টারে এরকম অনেক ডাটা এসে যুক্ত হয়েছে, হ্যাঁ, অনেক ডাটা এসে জমা হয়েছে। এখন আমি কি করলাম, এটাকে যদি একটা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে কি দেখেন ডাটাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমি একটা একটা করে যদি পরিষ্কার করতে যাই, জাস্ট এটার সাথে যদি একটা 1 যুক্ত করি তাহলে কিন্তু এখানে একটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে 1 1 1 এরকম একটা নাম্বার পাবো, দেখেন। সো এই কাজটা কি আমি অ্যারিথমেটিক লগারিদম লজিক ইউনিট এইটার সাহায্যে আমি করতে পারি। যে রেজিস্টারকে যদি আমি খালি করতে চাই, পরিষ্কার করতে চাই, এই কাজটাও কি আমার এএলইউ করতে পারে, ঠিক আছে। এরপর অস্থায়ীভাবে এরা কিছু ডাটা সংরক্ষণ করতে পারে। অস্থায়ীভাবে কি করতে পারে? ডাটা সংরক্ষণ করতে পারে। অস্থায়ীভাবে কি করতে পারে? ডাটা সংরক্ষণ করতে পারে। সো আমাকে যদি জিজ্ঞেস করে এএলইউর কাজ কি, এএলইউর কাজ বললে এই 4টা পয়েন্ট যদি আমি লিখে দিই আমাকে 1 নাম্বার থাকবেই, 1 নাম্বার, ঠিক আছে। ওই 1 নাম্বার আমাকে দিতে টিচার বাধ্য, ঠিক আছে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এএলইউর কাজ বললে এই কাজগুলো আমরা যেন লিখে দিতে পারি। তো এখন আমার এএলইউ তাহলে আমি 3 ধরনের কাজ পাইলাম, ঠিক আছে। এএলইউর আমার কাজ কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে গাণিতিক কাজ, একটা হচ্ছে যৌক্তিক কাজ, আরেকটা হচ্ছে তথ্য সঞ্চালনের কাজ। সো তথ্য সঞ্চালনের কাজটাকে এই যে দেখেন রেজিস্টার যে পরিষ্কার করব, এটা অ্যাকচুয়ালি কি হয়, আমার যদি আগে 1 থাকে ওটাকে আমার 0 করতে হবে। সেটা তো আমার তথ্যটা সঞ্চালন করেই তো আমি কি করছি, 1টাকে 0 বানাচ্ছি। এটাকে রেজিস্টারের মতো যে এরকম আমার একটা মনে করেন আছে, ঠিক আছে, 0 1 0 1। এখন এটাকে যদি আমি 0 বানাইতে চাই, এটাকে কি করতে হবে? চালনা করে এটাকে 0 করে দিতে হবে। এটাকে চালনা করে কি আমার 0 করে দিতে হবে। তার মানে কি আমার তথ্যটাকে আমার কি করা লাগবে? সঞ্চালন করা লাগবে। সঞ্চালন করলে কি এটা 0 হয়ে যাবে। তাহলে আমার এএলইউর কি আমার তাহলে 3 ধরনের কাজ। একটা হচ্ছে গাণিতিক কাজ, একটা হচ্ছে যৌক্তিক কাজ, আর একটা কি তথ্য সঞ্চালনের কাজ। তো এই গেল আমার এএলইউর মেইন কাজগুলা, ঠিক আছে। এখন আমরা একটু
চলে যাব হচ্ছে কন্ট্রোল ইউনিটে। সিপিইউ রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে কিন্তু এই ছবিটা দেওয়া মাস্ট, এই ছবিটা কিন্তু খুব ভালো করে শিখে যাবেন, এবং যে আমি যে দিকগুলো দেখাইছিলাম এই দিকগুলো কিন্তু ঠিক করে জানতে হবে। এরপর আমরা জানবো কন্ট্রোল ইউনিট সম্পর্কে। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট সম্পর্কে। কন্ট্রোল ইউনিট কি দেখেন, কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে হোয়াটস ইউর হেলথ আপডেট। আলহামদুলিল্লাহ আপু, আমি এখন সুস্থ আছি, একটু শরীর ব্যথা আছে, মাথা ব্যথা আছে, কিন্তু এর আগে যে কন্ডিশনটা ছিল ঠিক আছে এই তার চেয়ে অনেক ভালো। ঠিক আছে, সো দেখেন কন্ট্রোল ইউনিটের কাজটা হচ্ছে কি একটা ম্যানেজারের মতো কাজ করা। কন্ট্রোল ইউনিটের কাজ কি একটা ম্যানেজারের মতো কাজ করা। কীরকম? যেমন মনে করেন যে আপনি অফিসে একজন আপনার বস আছে এখানে, যে হচ্ছে আপনার সিইও। ঠিক আছে, তো সে কিন্তু আপনি মনে করেন একজন লো লেভেল এমপ্লয়ি, আপনি এইখানে আছেন। ঠিক আছে, আপনি আপনার বন্ধু, আরেক কলিগ, আপনার কলিগ, আপনি হচ্ছে একজন লো লেভেল এমপ্লয়ি। ঠিক আছে, তো আপনার সিইও কিন্তু আপনাকে ডিরেক্ট কাজ দিবে না, সে একজন ম্যানেজারকে আপনার কাজ দিবে। ঠিক আছে, একটা ম্যানেজারকে আপনার কাজ দিবে। ঠিক আছে, সো এই ম্যানেজার কি করবে তখন, এই কাজগুলোকে কি করবে আপনার ভেঙে ভেঙে দিবে, ভেঙে ভেঙে কি এক একজনের মধ্যে দিয়ে দিবে। আপনি তারপর আবার আপনার যখন কাজ শেষ হবে আপনি আপনার ম্যানেজারকে রিপোর্ট করবেন। কম্পিউটারের ক্ষেত্রেও ইনপুট ডিরেক্ট মেমোরি অথবা আপনার কি আপনার বা আউটপুট ডিরেক্ট মেমোরি বা এএলইউর সাথে যোগাযোগ করে না। এরা কি করে, কন্ট্রোল ইউনিটের সাহায্যে নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট করে। এই কোঅর্ডিনেশনের কাজটা হেল্প করে কে? কোঅর্ডিনেশনের কাজটা হেল্প করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, এই অংশে কোনো ডাটা প্রসেস হয় না, সে নিজে কোনো ডাটা প্রসেস করবে না। দেখেন এএলইউতে কিন্তু একটা ডাটা প্রসেস হচ্ছে, এএলইউতে যখন আমি 1+1 দিচ্ছি সে তখন একটা রেজাল্ট দিচ্ছে আমাকে, কিন্তু কন্ট্রোল ইউনিটে এরকম কোনো ডাটা প্রসেস হয় না। সে জাস্ট এই যে ডাটা প্রসেসের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটায় সে কী করবে, হেল্প করবে। যেমন এই যে ম্যানেজার কিন্তু নিজে কোনো কাজ করছে না, কিন্তু সে এই টোটাল এই যে এমপ্লয়িগুলো আছে এই এমপ্লয়িগুলোকে কি করবে, হেল্প একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট করবে, বলবে যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো। আপনার যখন কাজ শেষ হবে আপনি বলবেন যে স্যার আমি এই কাজটা করে ফেলছি। ঠিক আছে, তখন সে সিইওকে যে রিপোর্ট দিবে। ঠিক আছে, এই কম্পিউটারের ক্ষেত্রে এই কন্ট্রোলের কাজটা করে কে? এই কন্ট্রোলের কাজটা করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, সো এখন আমার কোশ্চেন আসতে পারে কন্ট্রোল ইউনিটের কাজ কি। ঠিক আছে, কন্ট্রোল ইউনিটের কাজ কি? আচ্ছা, যদি কন্ট্রোল ইউনিটের সংজ্ঞা দিতে বলে, কন্ট্রোল ইউনিটের সংজ্ঞা দিতে বললে জাস্ট এইটাই বলবো যে এটি সিপিইউর এমন একটা অংশ যেখানে কোনো ডাটা প্রসেসের হয় না, কিন্তু বিভিন্ন ডাটা প্রসেস কি এখানে নিয়ন্ত্রিত হয়। ডাটা প্রসেসের পুরো প্রক্রিয়াটা কি হয় এখানে নিয়ন্ত্রিত হয়। ডাটা প্রসেসের কি পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, এটার মাধ্যমে কি করে, কম্পিউটার বিভিন্ন ইনস্ট্রাকশন গ্রহণ করে। ঠিক আছে, ইনস্ট্রাকশন কি গ্রহণ করে, এই যে সিইও যে ইনস্ট্রাকশন ম্যানেজারকে দিচ্ছে, এই ম্যানেজার কি আবার সেগুলো কি লো লেভেল এমপ্লয়ীদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই কাজটা কে করতেছে, ইনস্ট্রাকশনগুলো নিয়ন্ত্রণ করতেছে কে? সেটা করতেছে হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, তো আমার কন্ট্রোল ইউনিটের যদি কাজ আসে, ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রধান মেমোরি থেকে প্রধান মেমোরি থেকে কি ইনস্ট্রাকশন গ্রহণ। প্রধান মেমোরি থেকে সে কি করবে, ইনস্ট্রাকশন গ্রহণ করবে। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটা নিবে,
এই যে এখানে একটা প্রধান মেমোরি আছে, এই মেমোরি থেকে কি একটা ইনস্ট্রাকশন পাইলো সে কন্ট্রোল ইউনিট, যে একটা যোগ লাগবে, একটা যোগ করা লাগবে, এএলইউকে বলো আমাকে এই কাজটা কইরা দিতে। ঠিক আছে, সে তখন এএলইউর কাছে যাবে, এএলইউকে যে বলবে যে এএলইউ এই কাজটা করো। তার মানে কি, সে প্রধান মেমোরি থেকে যে ইনস্ট্রাকশন গ্রহণ করতেছে এইটা একটা কাজ, আবার এএলইউকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়া। সে কি করবে, আবার এএলইউকে কি বলবে যে এই কাজগুলা করো, তো এইটাও কি তার কাজ, এই গ্রহণ করাটাও যেমন কাজ, এই তথ্যটা আবার এএলইউকে কি দিয়ে দেওয়াও কি তার কাজ। ঠিক আছে, ওকে। এরপর এই যে ইনপুট, এখানে কি থাকবে, ইনপুট থাকবে না, এখানে কি থাকবে, আউটপুট থাকবে, এখানে কি থাকবে, ইনপুট থাকবে। এই ইনপুট থেকে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সেটা আগে কন্ট্রোল ইউনিট গ্রহণ করবে। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট গ্রহণ করার পর মেমোরিতে পাঠাবে। ঠিক আছে, সো ইনপুট থেকে ইনস্ট্রাকশন, ইনপুট থেকে কি করা, ইনস্ট্রাকশন গ্রহণ করা, ইনপুট থেকে কি করা, ইনস্ট্রাকশন গ্রহণ করা। ঠিক আছে, আবার দেখেন সে ইনপুট থেকে ইনস্ট্রাকশন নিল, নিয়ে কি মেমোরিতে পাঠাইলো, আবার এএলইউ বা মেমোরি থেকে যখন একটা ডাটা প্রসেস হয়ে যাবে সেটা কি করা লাগবে, আউটপুটে পাঠানো লাগবে না, সেই আউটপুটটা কে হেল্প করবে, কে এটাকে পাঠাইতে হেল্প করবে হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিট। তাহলে আবার এএলইউ বা মেমোরি থেকে তথ্য আউটপুটে পাঠানো। ঠিক আছে, এএলইউ থেকে তথ্য কি আউটপুটে পাঠানো। তাহলে আমার কন্ট্রোল ইউনিটে যদি কাজ দিতে বলে তাহলে আমার এই কথাগুলো লিখলেই হবে যে প্রধান মেমোরি থেকে সে ইনস্ট্রাকশন গ্রহণ করবে, করে কোথায় পাঠাবে, এবং এটা কি করবে, সে এএলইউতে পাঠাবে, ইনপুট থেকে ইনস্ট্রাকশন গ্রহণ করবে, এবং এএলইউ মেমোরি থেকে যে জিনিসগুলো পাবে সেগুলো কি আউটপুটে পাঠাবে। এই পুরো জিনিসটাকে কে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করবে। সো এইটাকে যদি আমার যদি একটা কোশ্চেন আসে যে কন্ট্রোল ইউনিটের একটা ব্লক ডায়াগ্রাম দেখাও, আমাকে একটা কন্ট্রোল ইউনিটের ব্লক ডায়াগ্রাম দেখাইতে বলল, ঠিক আছে, তাহলে আমি কিভাবে দিব, দেখেন এখানে একটা কন্ট্রোল ইউনিট আঁকবো আমি, এখানে কি একটা কন্ট্রোল ইউনিট আঁকবো। ঠিক আছে, সো কন্ট্রোল ইউনিট কি করবে, এখানে দিব ইনপুট, এখানে দিব আউটপুট, দিব ইনপুট এবং কি আউটপুট। ঠিক আছে, আর এইখানে দিব আমি হচ্ছে মেমোরি, এখানে দিব আমি এএলইউ। এই চিত্রগুলো একটু খাতায় টুকে রাখবেন। ঠিক আছে, সমস্যা নাই আমি অল রাইট। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি একদম সুস্থ। ঠিক আছে, তো দেখেন মেমোরি আর এএলইউ তো নিজেদের মধ্যে কানেকশন তৈরি করবে। ঠিক আছে, আবার ইনপুটও কি মেমোরির সাথে একটা কানেকশন তৈরি করবে। ঠিক আছে, কিন্তু এই পুরা প্রক্রিয়াটাতে হেল্প করবে কে, কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, এই পুরা প্রক্রিয়াটাতে হেল্প করবে কে, কন্ট্রোল ইউনিট। এটাকে আমরা কি বলি, ইনপুট আউটপুট ইউনিট, আর এটাকে কি বলবো আমরা, সেন্ট্রাল ইউনিট। তো এই চিত্রটা একটু মাথায় রাখতে হবে। এবং ঠিক আছে, তো দেখেন এই যে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই জায়গাগুলোতে হচ্ছে খালি ডাটা ট্রান্সফার হবে, এই জায়গাগুলোতে কি হবে, ডাটা ট্রান্সফার হবে, এই জায়গাগুলোতে কি হবে, ডাটা ট্রান্সফার হবে, কিন্তু এই জায়গাগুলোতে কি হবে, কন্ট্রোল হবে। আপনারা কন্ট্রোল আর ডাটা ট্রান্সফারের মধ্যে গুলায় ফেলেন না। ঠিক আছে, ওকে, কন্ট্রোল ইউনিট কি করবে, এদেরকে কন্ট্রোল করবে, আর ডাটা ট্রান্সফার করবে নিজেদের মধ্যে, কিন্তু এরা ডিরেক্ট নিজেরাই কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, এএলইউ থেকে মেমোরিতে কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবে, তথ্য ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, এএলইউ থেকে মেমোরি থেকে এএলইউ কি
তথ্য ট্রান্সফার করতে পারবে, মেমোরি থেকে ইনপুটে কি তথ্য ট্রান্সফার করতে পারবে, কিন্তু কন্ট্রোলটা কিভাবে হবে, কন্ট্রোলটা হবে হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। ঠিক আছে, না বুঝলে একটু বলেন আমাকে, আমি আবার বুঝিয়ে দিব। একটু একটু বলেন আমাকে, না বুঝলে আমি বুঝিয়ে দিব। এটা আমি একটু ক্লিয়ার করার জন্য একটু উল্লেখ করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে যেগুলো আমার লাল দেওয়া না, এই লালগুলা হচ্ছে আমার ডাটা ট্রান্সফার, মানে তথ্য ট্রান্সফার করবে, এরা নিজেদের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার করবে। কিন্তু এই কালো যেগুলো দিছি আমি, কালোগুলো হচ্ছে আপনার কন্ট্রোল, কালোগুলা কি আমার কন্ট্রোল। ঠিক আছে, সো এই ছবিটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই ছবিটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো আমি তাহলে আশা করি বুঝতে পারছি কন্ট্রোল ইউনিটের কাজটা। এখন আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মেমোরি ইউনিট। সো মেমোরি ইউনিটটাকে আমরা এখানে রেজিস্টার বলে জানবো। ঠিক আছে, মেমোরি ইউনিটটা আমরা কি বলে জানবো, রেজিস্টার বলে জানবো। মেমোরি ইউনিটটাকে আমরা কি বলে জানবো, রেজিস্টার বলে জানবো। ঠিক আছে, সো রেজিস্টার কি, ঠিক আছে, রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে নির্মিত ছোট একটা মেমোরি। ঠিক আছে, ছোট একটা স্মৃতি, যেখানে আমরা তথ্যটা কি অস্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবো। অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য, এটা কি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য না। স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তো আমরা রোম ব্যবহার করি, তাই না, এটা ওরকম না। এখানে আমরা অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য আমরা কি ব্যবহার করি, রেজিস্টার ব্যবহার করি। ঠিক আছে, তো আমাকে যদি সংজ্ঞা দিতে বলে রেজিস্টারের, তাহলে বলবো সিপিইউ এর অভ্যন্তরে অবস্থিত, সিপিইউর অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র তথ্য রাখার জায়গা, যা তথ্য আদান প্রদান ও তথ্য আদান প্রদান ও প্রয়োজনীয় নির্দেশনাবলীর গ্রহণের জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার রেজিস্টার বলতে কি বোঝায়, রেজিস্টার হচ্ছে সিপিইউর মধ্যে একটা ক্ষুদ্র তথ্য রাখার জায়গা। ঠিক আছে, এটা মনে করেন আপনি স্বপ্নতে যান, স্বপ্নতে গেলে কি হয়, আপনি ওই একটা কি করেন, একটা কার্ড নেন না। ঠিক আছে, কার্ড নিয়ে কি শপিং যতক্ষণ করেন, ওই কার্ডটা আপনি রেখে দেন নিজের কাছে, কারণ কি আপনার ওই ক্ষুদ্র সময়ের জন্য কি নিজের কাছে ওই জিনিসটা রাখা দরকার। ঠিক আছে, সো ওই কার্ডটা ব্যবহার করলে কি আপনার জন্য ওইটা ওই এই আপনার কাছ থেকে ওই শেলফ থেকে আপনার কাউন্টারে নেওয়া কি হয়ে যায়,
ইজি হয়ে যায়, তাই না? সো ওই রকম একটা জিনিস রেজিস্টারটা হচ্ছে, ওরকম একটা জিনিস যে আপনি যখন রেজিস্টার ব্যবহার করবেন আপনার কি তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এমন না যে এটা আপনার বাসার গোডাউন না যেখানে আপনি অনেক তথ্য এনে সংরক্ষণ করে রাখবেন। এটা জাস্ট ওই টেম্পোরারি একটা টাইমের জন্য আপনার কি একটু ডাটাটা ট্রান্সফার করতে যাতে ইজি হয়, এই জন্য কি আমরা রেজিস্টারগুলো ব্যবহার করি। ঠিক আছে, তো রেজিস্টারে কিছু প্রকারভেদ আছে, এই সংজ্ঞাটা একটু লিখে ফেলেন। ঠিক আছে, আর যে উদাহরণটা দিচ্ছি এই উদাহরণটা পারলে আশা করি আপনাদের সংজ্ঞা লিখতে সমস্যা হবে না। ঠিক আছে, আমরা এখন জানবো হচ্ছে রেজিস্টারের প্রকারভেদ। ফার্স্ট একটা হচ্ছে সঞ্চয় রেজিস্টার। বা অ্যাকিউমুলেটর। ঠিক আছে, সো সঞ্চয় রেজিস্টারটা কি? সঞ্চয় রেজিস্টারটা হচ্ছে এটা হচ্ছে এএলইউর ভিতরে থাকে। কই থাকে? এএলইউর অভ্যন্তরে। কই থাকে? এএলইউর অভ্যন্তরে থাকে। এটা কোথায় থাকে? এএলইউর অভ্যন্তরে থাকে। এবং এএলইউ থেকে আমি যে ডাটাটা পাই, এএলইউ থেকে যে আমি রেজাল্টটা পাই, এএলইউর কাজ কি? একটা গাণিতিক কাজ করা অথবা যৌক্তিক কাজ করা। এখান থেকে যে আমি কি পাই, যে অ্যান্সারটা পাই, সেই অ্যান্সারটাকে কিছু করে, কিছুক্ষণের জন্য সংরক্ষণ করে। এএলইউ থেকে প্রাপ্ত রেজাল্টকে সংরক্ষণ করে। এএলইউ থেকে প্রাপ্ত রেজাল্টকে কি করে? সে সংরক্ষণ করে। এএলইউ থেকে প্রাপ্ত রেজাল্টকে কি সংরক্ষণ করে। তাহলে আমার সঞ্চয় রেজিস্টারের কাজ, সঞ্চয় রেজিস্টার সম্পর্কে যদি লিখতে দেয় জাস্ট এইটুকু লিখতেই হবে যে এটা এএলইউর অভ্যন্তরে অবস্থান করে এবং এএলইউ থেকে প্রাপ্ত রেজাল্ট বা তথ্যকে তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোগ্রাম রেজিস্টার। এরপর হচ্ছে কি? প্রোগ্রাম রেজিস্টার। ঠিক আছে, সো প্রোগ্রাম রেজিস্টারের কাজ কি? প্রোগ্রাম রেজিস্টারের কাজ হচ্ছে যে এই মেমোরিতে এই মেমোরিটা অর্থাৎ মানে দেখেন, আমরা যখন একটা কম্পিউটার যখন একটা প্রসেস যখন করে আমাদের কিন্তু মাথায় আপনার ব্রেন, আপনার কম্পিউটারের সাথে আপনার ব্রেনকে চিন্তা করেন। আপনার কাছে অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, সো কাজের যখন একটা লিস্ট থাকে তখন কিন্তু আপনি এভাবে চিন্তা করেন যে আমি এখন এই কাজটা করতেছি, পরবর্তীতে কি কাজটা করব, তারপরে আমি কি কাজ করব, তারপরে কি কাজ করব। ঠিক আছে, সো এই কাজগুলো তো আপনি যে পরবর্তীতে কি কাজ হবে এটা যে চিন্তা করতেছেন, এটাও তো আপনার মেমোরি ব্রেনে কোথাও যে কি হচ্ছে, সংরক্ষিত হচ্ছে যে না আপনার পরবর্তীতে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে এই কাজ। ঠিক আছে, সো এই কাজ, এই যে আপনার যে পরবর্তীতে কি কি কাজ আসবে এই কাজটাকে, এই কাজের যে লিস্টটা এইটা কোথায় সংরক্ষিত হয়? এটা হচ্ছে কি আপনার প্রোগ্রাম রেজিস্টারে সংরক্ষিত হয়। ঠিক আছে, সো প্রোগ্রাম রেজিস্টারে কি করা হয়? পরবর্তী যে নির্দেশনা আসবে তা সংরক্ষণ করা হয়। এর বেশি লেখার দরকার নাই। এই আমাকে রেজিস্টারের হচ্ছে কি আমরা রেজিস্টার 5 প্রকার রেজিস্টার সম্পর্কে জানবো। সো আপনার এর বেশি লেখার দরকার নাই, কারণ এর বেশি লিখতে গেলে আপনি টাইম পাবেন না। সো আমাকে এইটা যদি বলে সঞ্চয় রেজিস্টার কাকে বলে, এটা হচ্ছে গিয়ে
এএলইউর ভিতরে থাকে, এএলইউর থেকে প্রাপ্ত রেজাল্টকে তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করা হয়। প্রোগ্রাম রেজিস্টার কি পরবর্তী যে নির্দেশনা আসবে তা সংরক্ষণ করা হয়। যেমন 40তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল যে জেনারেল পারপোজ মাইক্রো প্রসেসরে প্রোগ্রাম কাউন্টার কি, প্রোগ্রাম কাউন্টারের ব্যবহার লিখুন। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার বলতেই বুঝায় প্রোগ্রাম রেজিস্টার। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার বা রেজিস্টার হচ্ছে একই। ঠিক আছে, সো আমার যদি এটা যদি লিখতে, আমি এটা কিভাবে অ্যান্সার করেছিলাম, আমি লিখেছিলাম যে আমি তখন এটা সম্পর্কে এত স্বচ্ছ ধারণা ছিল না। আমি যতটুকু জানতাম যেটা পরবর্তী একটা যে কাজটা হবে সেটা তথ্যটা সে কী করে, সংরক্ষণ করে রাখে। সো আমি জাস্ট এইটুকুই লিখেছিলাম যে পরবর্তীতে কি নির্দেশনা, এটা হচ্ছে গিয়ে সিপিইউর মধ্যে অবস্থান করে এবং পরবর্তীতে কি নির্দেশনা আসবে সেটা কি করে, সে সংরক্ষণ করে রাখে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে আমার প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারের কাজ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এরপর চলে যাব হচ্ছে 3 নাম্বার। এখানে লিখি আমি ইনপুট আউটপুট রেজিস্টার। ইনপুট আউটপুট রেজিস্টার। সো ইনপুট আউটপুট রেজিস্টারের কাজ কি? দেখেন, ইনপুট থেকে যখন একটা তথ্য আসে বা আউটপুটে যখন একটা তথ্য যায় তখন কি হয়, আমি দেখেন ইনপুট থেকে অনেক তথ্য আসতেছে, হ্যাঁ, সেগুলো যদি সব আমি একবারে মেমোরিতে পাঠিয়ে দেই, ঠিক আছে, তখন কি হবে, একটা জ্যাম ক্রিয়েট হবে। ওকে, ট্রাফিক জ্যামের মতো, যে আমার কাছে যা আসতেছে আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমি যদি কিছু তথ্য যদি নিজের কাছে সংরক্ষণ করে রাখি কিন্তু মেমোরিতে পাঠানোর সময় কিউতে পাঠাই, ঠিক আছে, মনে করেন এখানে একটা ইনপুট আউটপুট রেজিস্টার আছে, ঠিক আছে, আমার কাছে অনেক ইনপুট আসতেছে, ঠিক আছে, এখন এগুলো যদি সব আমি মেমোরিতে পাঠিয়ে দিই, সব যদি ধরে ধরে আমি মেমোরিতে পাঠিয়ে দিই, মেমোরিটা কি করবে, জ্যাম করবে। কিন্তু ইনপুট রেজিস্টার কি করে, এখানে কিছুটা তথ্য সংরক্ষণ করে রাখে, এরপর সে কি মেমোরিতে একটা একটা করে পাঠায়। মেমোরিতে কি করে পাঠায়, একটা একটা করে পাঠায়, একটা কাজ শেষ হয় একটা একটা করে পাঠায়। সো ইনপুট রেজিস্টারের বা আউটপুট রেজিস্টারের কাজই হচ্ছে এইটা। ঠিক আছে, যে ইনপুটে কোনো একটা, আউটপুটে কোনো একটা ফলাফল যেটা সেটা ডিরেক্ট না পাঠায়, সেটা ইনপুট রেজিস্টারে আউটপুট রেজিস্টারে কিছুক্ষণ জমা হয়, জমা হওয়ার পর আউটপুট রেজিস্টার সেটা আউটপুটে পাঠায়। আবার ইনপুটের ক্ষেত্রেও ইনপুট থেকে যে আমি ডাটাটা নিচ্ছি সেই ডাটাটা যাতে আমার ডিরেক্ট মেমোরিতে না যেয়ে কিছুক্ষণ আমার সংরক্ষণ করার জন্য আমরা হচ্ছে ইনপুট রেজিস্টারটা ব্যবহার করি। সো ইনপুট আউটপুট রেজিস্টারের কাজটা হচ্ছে তাৎক্ষণিক কিছু তথ্য আমার সংরক্ষণ করে রাখা। কেন? যাতে ডিরেক্ট মেমোরিতে না যেয়ে এটা কি কিছুক্ষণ সংরক্ষিত থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো হচ্ছে, একটু মুছে ফেলি, হ্যাঁ, এই পয়েন্টটুকু। এখন আমরা জানবো হচ্ছে মেমোরি ইনফরমেশন রেজিস্টার। ঠিক আছে, মেমোরি ইনফরমেশন রেজিস্টার। ঠিক আছে, এটাকে আমরা স্মৃতি বাফার রেজিস্টারও বলি। কি বলি? স্মৃতি বাফার রেজিস্টার। ঠিক আছে, এখন জিনিসটা এরা কি করে, এরা হচ্ছে গিয়ে দেখেন মেইন মেমোরি, এরা হচ্ছে মেইন মেমোরি ধারাবাহিকভাবে এটা মেইন মেমোরিতে আমার দিয়ে দেওয়া না, সংরক্ষণ করে রাখা, যাতে পরবর্তীতে মেমোরিটা নিতে পারে। দেখেন, রেজিস্টারের কাজ হচ্ছে সংরক্ষণ করা, রেজিস্টার হচ্ছে একটা মেমোরি, ঠিক আছে, কিন্তু এই ইনপুট রেজিস্টারটা কি করে, ইনপুটে যে তথ্যটা পায় সেই তথ্যটা কিছুক্ষণ সে নিজের কাছে সংরক্ষণ করে রাখে, যাতে একবারে একটা ট্রাফিক না ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, আবার আউটপুট রেজিস্টারটা কি করে, আউটপুটে তথ্য পাঠানোর আগে সে যাতে ওখানে জ্যাম না তৈরি হয় সেজন্য সে তাৎক্ষণিক একটু কিছুক্ষণের জন্য একটা সংরক্ষণ করে রাখে। ঠিক আছে, জিনিসটা এরকম যে আপনি বাসা থেকে বের হইলেন, আপনি কি বলে ট্রেনে উঠবেন, ঠিক আছে, আপনি তো ডিরেক্ট বাসা থেকে ট্রেনে যান না, ট্রেনে উঠে যান না, তাই না? আপনি বাসা থেকে আগে কোথায় যান? ট্রেন স্টেশনে যান। ঠিক আছে, ট্রেন স্টেশনে কিছুক্ষণ বসেন, বসার পর কি করেন? ট্রেনে যান, ট্রেনে উঠেন, তাই না? এই যে ট্রেন স্টেশনে যে বসতেছেন, এই ট্রেন স্টেশনটা হচ্ছে কি আপনার
একটা রেজিস্টারের মতো, যে তাৎক্ষণিকভাবে আপনাকে সে এখানে আপনাকে একটু থাকার জায়গা দিতেছে, ঠিক আছে। সো ইনপুটেও কোন একটা ইনফরমেশন তাৎক্ষণিকভাবে থাকার জন্য এই রেজিস্টারটা কি করবে, আমার হেল্প করবে। ওকে, সো এই যে আর স্মৃতি বাফার রেজিস্টারটা কি করবে, এই যে ইনপুট এখানে থাকবে আমার হচ্ছে মেমোরি ইনপুট, এটাকে আমরা বলি এমআইআর, ঠিক আছে। এখানে আমার এমআইআর থাকবে, ঠিক আছে। আর এখানে থাকবে আমার হচ্ছে এই যে ইনপুট রেজিস্টার। সো ইনপুট রেজিস্টার কি করবে, এমআইআর এ কিছু ডাটা পাঠাবে, ঠিক আছে। ইনপুট রেজিস্টার কি করবে, ইনপুট রেজিস্টারের সাথে কিন্তু আমার ইনপুটের ডিরেক্ট সম্পর্ক। ইনপুট রেজিস্টারের সাথে আমার কার সম্পর্ক, ডিরেক্ট। ইনপুট রেজিস্টারের সাথে আমার ইনপুটের ডিরেক্ট সম্পর্ক, ঠিক আছে। সো এই ইনপুট রেজিস্টার যখন তথ্যটা পাঠাবে তখন সেটা ডিরেক্ট মেইন মেমোরিতে না যেয়ে এটা কি করবে, এই মেমোরি ইনফরমেশন রেজিস্টারে কিছুক্ষণ জমা থাকবে, জমা থেকে সে কিসে যাবে, মেইন মেমোরিতে চলে যাবে। দেখেন ইনপুট রেজিস্টার কিন্তু ইনপুটে, ঠিক আছে। আপনার যে মাউস, এই মাউসের সাথেই হচ্ছে ইনপুট রেজিস্টার, কিন্তু এই মেমোরি ইনফরমেশন রেজিস্টারটা হচ্ছে মেইন মেমোরির সাথে, ঠিক আছে। এটা কার সাথে, মেইন মেমোরির সাথে। সো এই ইনপুট রেজিস্টারটা আগে এমআইআর এ পাঠাবে, এমআইআর থেকে কোথায় যাবে, মেইন মেমোরিতে যাবে, ঠিক আছে। এরপর আমার হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। দেখেন এগুলো কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ফাঁকি মেরা যায় না, প্লিজ না বুঝলে বারবার জিজ্ঞেস করেন। আচ্ছা মাঝামাঝি লিখবো, ওকে ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন আপনি যখন কোনো একটা কাউকে ফোন করবেন, ঠিক আছে, আপনার কিছু স্মৃতি কিন্তু, কিছু নাম্বার কিন্তু আপনার মাথায় মুখস্থ থাকে, তাই না। আর কিছু নাম্বার আপনার একটা বুক লিস্টের মধ্যে রাখতে হয়, ঠিক আছে। একটা ইন্ডেক্সিং করে রাখতে হয় যে কার নাম্বারটা কোথায় আছে, দেন আপনার ওইখানে আপনি কল করতে পারেন, রাইট। সো আপনার এই মেমোরির ক্ষেত্রেও এই অ্যাড্রেসগুলোও একটা জায়গায় জমা রাখতে হয়, এই যে কোন জায়গায় কোন তথ্য পাঠাবে, ঠিক আছে। এই যে এই মেইন মেমোরিতে সে এখান থেকে নিয়ে সে মেইন মেমোরিতে তথ্যটা পাঠাচ্ছে। আচ্ছা আমি বুঝাচ্ছি, দেখেন মেইন মেমোরি থেকে সে নিয়ে মেইন মেমোরি থেকে সে বারবার পাঠাচ্ছে, কিন্তু মেইন মেমোরির কোথায় পাঠাবে এটা তো তার জানার দরকার আছে, তাই না। সো এটা জানার জন্য একটা বইয়ের দরকার আছে, আর বই মানে কি একটা স্টোরেজ, তাই না। বই মানে কি আমি যে কোনো একটা কিছু সংরক্ষণ করে রাখতেছি, বই মানে কি আমি একটা কোনো কিছু সংরক্ষণ করে রাখছি, রাইট। সো এই যে অ্যাড্রেসটা, যে কোন স্মৃতির কোন জায়গায় তথ্যটা যাবে, সেটাই হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, ঠিক আছে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে মেইন মেমোরির কোন জায়গায় তথ্যটা যাবে, মেইন মেমোরির কোন জায়গায় তথ্যটা যাবে। কোন জায়গায় তথ্য যাবে তা সংরক্ষণ করে। মেইন মেমোরির কোন জায়গায় তথ্য যাবে তা সংরক্ষণ করে। দেখেন আমি আবার বলি, 4 নাম্বারটা দেখেন, আপনার এখানে কম্পিউটার আছে, ঠিক আছে, এখানে আপনার মাউস আছে, ঠিক আছে। এখন দেখেন এই মাউসে যখন আপনি একটা ক্লিক করবেন, সেই মাউস ক্লিক করার পর আপনি একটা তথ্য দিচ্ছেন, রাইট। সেই তথ্যটা মাউসের যে ইনপুট রেজিস্টারটা আছে এটা কিছুক্ষণ জমা থাকবে, ঠিক আছে। এটা তাহলে ইনপুট রেজিস্টার, ঠিক আছে। এরপর সে করবে, মেইন মেমোরিতে পাঠিয়ে দিবে কম্পিউটারকে তথ্যটা প্রসেস করার জন্য। কিন্তু কম্পিউটারেও তথ্যটা ডিরেক্ট যাবে না, কম্পিউটার মেইন মেমোরিতে তথ্যটা ডিরেক্ট যাবে না। এখানে এসে হয়ে যাবে MIR, এটা হচ্ছে গিয়ে মেমোরি ইনফরমেশন রেজিস্টার। এইখানে কিছুক্ষণ তথ্যটা জমা থাকবে, জমা থাকার পরে সে করে যাবে, মেইন মেমোরিতে পাঠিয়ে দিবে। সে করবে, মেইন মেমোরিতে পাঠিয়ে দিবে। আবার আচ্ছা MIR-টা নিয়ে সবার একটু প্রবলেম হচ্ছে, দেখেন দেখেন আপনার এখানে কম্পিউটার আছে,
ঠিক আছে, এখানে একটা মাউস আছে মনে করেন। এখন এই মাউসের মধ্যে কি থাকবে, ইনপুট রেজিস্টার থাকবে। এই মাউসের মধ্যে কি থাকবে, ইনপুট রেজিস্টার থাকবে, অর্থাৎ আমি যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটা সে কি করবে, এখানে সে গ্রহণ করবে, গ্রহণ করে সে জমা রাখবে, ডিরেক্ট পাঠাবে না। জমা রাখলো, রাখার পর সে যখন ইনফরমেশনটা এই এই কি বলে এই ক্লিকটা যখন পাঠায় দিবে, তখন এই ডিরেক্ট কম্পিউটারে যায় সেটা জমা হবে না, সেটা হয়ে আসা কি এমআইআর এ জমা হবে। ঠিক আছে, মেমোরি ইনফরমেশন রেজিস্টারে এসে জমা হবে, কিছুক্ষণের জন্য সংরক্ষণ করলো। যখন এমআইআর দেখবে যে মেইন মেমোরি এখন খালি হয়ে গেছে, মেইন মেমোরি কি হয়ে গেছে, এখন খালি হয়েছে, ওকে নতুন করে কাজ দেওয়া যায়, তখন এই এমআইআর কি করবে, এই এমআইআর হচ্ছে কি ইনফরমেশনটা মেইন মেমোরিতে পাঠা দিবে। ঠিক আছে, যে একটা বাফার ক্রিয়েট করতেছে না, দেখেন বাফার মানে কি, একটা সময় ক্ষেপণ করতেছে, তাই না? এই সময় ক্ষেপণের কাজটা কি করতেছে, এমআইআর করতেছে। বুঝতে পারছেন? তো আমার ইনপুট রেজিস্টার কি ইনপুট ডিভাইসে থাকবে, আউটপুট রেজিস্টার থাকবে আউটপুট ডিভাইসে, কিন্তু এমআইআর থাকবে কি মেইন মেমোরির সাথে। ঠিক আছে, মেইন মেমোরিতে সে কি করবে, তথ্যটা পাঠানোর আগে মেইন মেমোরিতে কিছুক্ষণ সংরক্ষণ করে রাখবে। এইটাই হচ্ছে আমার এমআইআর এর কাজ। সো এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি রেজিস্টারের ভাগগুলা। ঠিক আছে, আমরা একটু বুঝে পড়ার ট্রাই করব। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে এএলইউ এর তিন ধরনের আছে। এএলইউ এর তিন ধরনের কাজ তো আমরা মোটামুটি তিন ধরনের কাজই তো পড়লাম। ওকে, এরপর আমরা আচ্ছা, আমরা এরপর একটু মাইক্রো প্রসেসর সম্পর্কে জানবো। বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আমি বুঝাই দিব। আমি তাহলে একটু একটু রেস্ট নেই ভাই, আমার বেশিক্ষণ ক্লাস নিলে এখন একটু মাথা ঘুরায়, বুঝছেন? একটু রেস্ট নিয়ে আমি 5টা মিনিট, আপনারা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আমার আর একটা ছোট টপিক বাকি আছে, জাস্ট ছোট টপিকটা শেষ করেই আমি আজকে আর ক্লাস নিব না, বেশি বেশি নাই, সমস্যা নাই। আপনাদের কোনো জায়গায় প্রবলেম থাকলে বললেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু মাইক্রো প্রসেসর সম্পর্কে জানবো।
সবারই এই জ্বর হইতেছে, একটু সবাই সাবধানে থাকবেন, হ্যাঁ। সবারই জ্বরটা হচ্ছে, আমার বাসায় ফার্স্টে আমার আম্মার হইলো, তারপর আমার বাসার খালার হইলো, আমার বোনের হইলো, দেন আমার হইলো, এখন আমার যে বাসার খালা তার খালার ফ্যামিলির সবারই সেম অবস্থা, ঠিক আছে। সো দেখেন, আমরা আগে কম্পিউটারের সিপিইউ বলতে আমরা বুঝতাম যে বড় একটা মেশিন, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ওই সিপিইউ কিন্তু ওরকম আর নাই। সিপিইউ কিন্তু আমরা পুরো একটা চিপের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, সো এইটা কিসের জন্য সম্ভব হয়েছে? ভিএলএসআই নামে একটা পদ্ধতি আছে, ঠিক আছে। যারা আমরা ট্রিপলি পড়ছি তারা আমরা জানি, এটার নাম ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল কি ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এইটার জন্য কি সম্ভব হয়েছে, ঠিক আছে। সো এই মাইক্রো প্রসেসর হচ্ছে একটা সিলিকন চিপের মধ্যে পুরো সেন্ট্রাল ইউনিটটাকে কি সমন্বয় করে আনা, কি কোন প্রযুক্তির মাধ্যমে? ভিএলএসআই প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে। তো আমাকে যদি মাইক্রো প্রসেসরের সংজ্ঞা দিতে বলে তাহলে বলবো যে ভিএলএসআই প্রক্রিয়া ব্যবহার করে সম্পূর্ণ সিপিইউকে যখন একীভূত করে একটি সিলিকন চিপে নিয়ে আসা হয় তাকে মাইক্রো প্রসেসর বলে। সো মাইক্রো প্রসেসরটা কি? মাইক্রো প্রসেসরটা হচ্ছে কি একটা অ্যাকচুয়ালি সিপিইউ। মাইক্রো প্রসেসরটা কি একটা সিপিইউ, কিন্তু যখন এটাকে আমি এই সিপিইউটাকে, এই পুরা সিস্টেমটাকে ইনপুট আউট, এই যে এএলইউ, কন্ট্রোল ইউনিট, মেমোরি, এই পুরাটাকে যখন আমি কি করি, একটা ভিএলএসআই পদ্ধতির মাধ্যমে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে যখন একটা সিলিকন চিপের মধ্যে আমি নিয়ে আসতেছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা মাইক্রো প্রসেসর। এটা হচ্ছে কম্পিউটারের ব্রেন, এটা হচ্ছে কম্পিউটারের ব্রেন, অর্থাৎ কম্পিউটার সিপিইউটাই হচ্ছে কি মাইক্রো প্রসেসর। কিন্তু সিপিইউটা কি হবে? একটা ভিএলএসআই এর মাধ্যমে আমরা একদম একীভূত করে আমরা কি করব? একটা চিপের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। সো মাইক্রো প্রসেসরের কাজ দিতে যদি বলে, মাইক্রো প্রসেসরে কি বলে? কাজ বলে। মাইক্রো প্রসেসরে কি বলে? কাজ বলে, ঠিক আছে। মাইক্রো প্রসেসরের যা কাজ সিপিইউরও কি সেমই কাজ। সিপিইউর যা কাজ মাইক্রো প্রসেসরের কাজ কি সেম। তাহলে কি সকল অংশের মধ্যে নিয়ন্ত্রণ সাধন করা। ওই যে কন্ট্রোল ইউনিটের দেখেন, কন্ট্রোল ইউনিট, এএলইউ, তারপর হচ্ছে আপনার মেমোরি, এগুলার যেটা কাজ, যেটা সিপিইউ কাজ কি হবে? সেমই হবে, কারণ এগুলো কি একটা সিপিইউর একটা অংশ। সো সকল অংশের মধ্যে নিয়ন্ত্রণ সাধন, সকল অংশের মধ্যে কি নিয়ন্ত্রণ সাধন করা, ঠিক আছে। ওকে, তারপর কি মেমোরি ও ইনপুট আউটপুটের মধ্যে তথ্য আদান প্রদান করা। আপনাদের মধ্যে কি তথ্য আদান প্রদান করা, ঠিক আছে। তারপর মেমোরি থেকে ইনস্ট্রাকশন নেওয়া। মেমোরি থেকে কি নেওয়া? ইনস্ট্রাকশন নেওয়া। এই যে মেমোরি থেকে যে আমার ইনস্ট্রাকশনগুলো আসে, এগুলা কি করা? ইনস্ট্রাকশনগুলো নেওয়া। এরপর কি এএলইউর যে কাজটা, সেই এএলইউর কাজটাও কি করবে? এএলইউর কাজটাও কে করবে? এএলইউর কাজটাও করবে হচ্ছে মাইক্রো প্রসেসর, অর্থাৎ গাণিতিক ও যৌক্তিক কাজ করা। গাণিতিক ও কি যৌক্তিক কাজ করা, গাণিতিক এবং কি যৌক্তিক কাজ করা, ঠিক আছে। এরপর একটু এখানে লিখি আমি 5 নম্বরটা, ঠিক আছে।
মেমোরিতে যে প্রোগ্রামগুলো থাকবে, সংরক্ষিত যে প্রোগ্রামগুলো থাকবে সেগুলো কি করতে হবে আমার? প্রোগ্রাম কি করা লাগবে? নির্বাহ করা লাগবে। মেমোরিতে সংরক্ষিত কি প্রোগ্রামগুলো কি করা লাগবে? নিয়ন্ত্রণ করা লাগবে। আবার সে কি করবে? ইনপুট আউটপুটের মধ্যে সমন্বয় সাধন। মানে আপনার কন্ট্রোল ইউনিট, এএলইউ, এই দুইটার যেটা কাজ, সেই টোটাল কাজটাই হচ্ছে আমার, এই টোটাল কাজটাই হচ্ছে আমার কি কার কাজ? আমার মাইক্রো প্রসেসরের কাজ। তাহলে মাইক্রো প্রসেসর কি করবে? সকল যে অংশগুলো আছে, সব যে অংশগুলো আছে সেটার মধ্যে কি করবে? নিয়ন্ত্রণ সাধন করবে। কারণ কি, এটা কি একটা সিপিইউ, আর সিপিইউর মধ্যে কন্ট্রোল ইউনিট আছে, আর কন্ট্রোল ইউনিটের কাজ কি? নিয়ন্ত্রণ সাধন করা। সো এরা কি নিয়ন্ত্রণ সাধন করবে। এরপর কি মেমোরি এবং ইনপুট আউটপুটের মধ্যে কি করবে? তথ্য আদান প্রদান করবে। মেমোরি এবং ইনপুট আউটপুটের মধ্যে কি তথ্য আদান প্রদান করবে। মেমোরি থেকে কি করবে? সে ইনস্ট্রাকশন নিবে যে কাজগুলো, এই যে এটা কি কন্ট্রোল ইউনিট করতো না, আর কন্ট্রোল ইউনিট কি মাইক্রোপ্রসেসরের অংশ। সো এই কাজটা কে করবে? মাইক্রোপ্রসেসর করবে। গাণিতিক ও যৌক্তিক কাজ করবে। এটা কি এএলইউর কাজ। এএলইউ কি মাইক্রোপ্রসেসরের অংশ। সো ওর যেটা কাজ তারও কি কাজ কি হবে? সেটাই হবে। এবং কি মেমোরিতে কি বিভিন্ন প্রোগ্রাম সংরক্ষিত থাকে, এগুলো নির্বাহ করবে কে? এগুলো নির্বাহ করবে হচ্ছে আপনার মাইক্রো প্রসেসর। আর ইনপুট আউটপুটের মধ্যে, ইনপুট আর আউটপুটের মধ্যে কি একটা সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ আমি মাউসে ক্লিক করতেছি আর আমি কি মনিটরে দেখতেছি, এই কাজটার মধ্যে কি আমার সমন্বয় সাধনের কাজ করবে কে? আমার সমন্বয় সাধনের কাজ করবে হচ্ছে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এখন মাইক্রো প্রসেসরের কিছু ধরন আছে। ঠিক আছে, মাইক্রো প্রসেসরের কিছু ধরন আছে। আশা করি একটু লেখা হয়ে গেছে। এখন মাইক্রোপ্রসেসর তিন ধরনের। ঠিক আছে, এক নম্বরটা হচ্ছে সিস্ক, আরেকটা হচ্ছে রিস্ক, আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল পারপাস। সিস্ক, রিস্ক, স্পেশাল পারপাস। সিস্ক, রিস্ক, স্পেশাল পারপাস। ঠিক আছে, সো সিস্কের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, আমার ক্লাস এখনই শেষ হয়ে যাবে, নো প্রবলেম। ঠিক আছে, সিস্কের ক্ষেত্রে কি হয়? কমপ্লেক্স 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 ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আর রিস্ক হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ঠিক আছে, তো দেখেন সিস্ক আর রিস্কের মধ্যে আমি এখন আপনাদেরকে সিস্ক আর রিস্কের বৈশিষ্ট্য বলবো। আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা ছক করা, এবং ছকের মধ্যে সিস্ক আর রিস্কের মধ্যে যে পার্থক্যগুলা, সেই পার্থক্যগুলা আমার লিখে ফেলা। ঠিক আছে, সো দেখেন এইটা কি আমার সিসটা কি? সিসকে হচ্ছে আমার কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। ঠিক আছে, সো আমার এই সিসকের ক্ষেত্রে কি হয়? আমার ইনস্ট্রাকশনগুলো অনেক বড় হয়। ইনস্ট্রাকশনগুলো কি হয়? বড় হয় এবং কমপ্লেক্স হয়। ঠিক আছে, আমার মাইক্রোপ্রসেসরে কি আমার ইনস্ট্রাকশন দেওয়া লাগে যে মাইক্রোপ্রসেসরটা কীভাবে কাজ করবে। সেই কাজটা আমার কি হয়? আমার সিস্কের ক্ষেত্রে কি হয়? এই ইনস্ট্রাকশনগুলো কি হয়? অনেক বেশি বড় বড় হয়। ঠিক আছে, এবং জটিল আকারে হয়। আর রিস্কের ক্ষেত্রে আমার ইনস্ট্রাকশনগুলো আমার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আমার ইনস্ট্রাকশনগুলো আমার বড় হয় না, আমার ছোট হয়। সিস্ক আমার কখন, এখন দেখেন এখানে যেহেতু অনেক বড় বড়, ঠিক আছে, এখানে যেহেতু আমার ইনস্ট্রাকশনগুলো অনেক বড় বড়, তাই আমার কি ইনস্ট্রাকশনের সংখ্যা কি হবে? আমার
ছোট হবে, ইনস্ট্রাকশনের সংখ্যা কি হবে, ছোট হবে। কিন্তু রিস্কের ক্ষেত্রে কি হবে, রিস্কের ক্ষেত্রে আমার ইনস্ট্রাকশন যেহেতু আমার ছোট ছোট, সেজন্য আমার ইনস্ট্রাকশন কি অনেকগুলো হবে, অনেক বেশি হবে। তাহলে আমার যদি পার্থক্য লিখতে দেয়, ফার্স্টের পার্থক্যটা কি, আমার ফার্স্টের পার্থক্যটা হচ্ছে যে এখানে আমার অনেক জটিল ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, এখানে আমার সহজ ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। সেকেন্ড হচ্ছে যেহেতু এটা জটিল, সেহেতু এখানে বড় বড় ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। আর বড় বড় ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় বলে কি হয়, আমার এখানে অনেক কম ইনস্ট্রাকশন ব্যবহৃত হয়, কারণ এক একটা ইনস্ট্রাকশনে কি অনেকগুলা কাজ শেষ হয়ে যায়। কিন্তু এখানে কি আমার ছোট ছোট ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, ছোট ছোট ইনস্ট্রাকশন ব্যবহার করার ফলে কি হয়, আমার কাজগুলো কি হয়, ছোট হয়ে যায়, কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন আমার দেওয়া লাগে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার এই কমপ্লেক্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার যেহেতু আমার বড় বড় ইনস্ট্রাকশন দেওয়া হয়, আমার ইনস্ট্রাকশনের কি হয়, সাইজগুলো কি হয় না, আমার সেম হয় না, আমার ইনস্ট্রাকশনের কি হয় না, আমার সাইজগুলো কি হয় না, সমান হয় না। কিন্তু রিস্কের ক্ষেত্রে আমার ছোট ছোট হয়, কিন্তু আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের কি হয়, সাইজ আমার কি হয়, সমান হয়। ঠিক আছে, সো আপনি বুঝতেই পারছেন যেহেতু এটা কমপ্লেক্স, ঠিক আছে, কমপ্লেক্স বলে কি এটা কাজ করতে কি আমার বেশি সময় লাগে, কিন্তু এর ক্ষেত্রে কি আমার কাজ করতে আমার বেশি সময় লাগে না, কারণ কি ছোট ছোট ইনস্ট্রাকশন। আর এই কমপ্লেক্স ইনস্ট্রাকশনটা আমার কখন ব্যবহৃত করা হতো, আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হতো, যেই ল্যাঙ্গুয়েজগুলো আমার জানার জন্য কি আমার কম্পিউটারের গঠন সম্পর্কে জানা লাগে। কিন্তু রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটারের ক্ষেত্রে আমার যে আধুনিক যে ভাষাগুলো, উচ্চতর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলোর জন্য আমার কম্পিউটারের গঠন সম্পর্কে জানা লাগে না, সেগুলোর ব্যবহার করলেই আমার কি হয়ে যায়, আমার সেগুলোর ক্ষেত্রে কি আমার রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং ব্যবহার করা হয়। তাহলে আমি এই যে এতক্ষণ যে কথা বললাম, এর মধ্যে আমি মোটামুটি 5টা পার্থক্যের কথা বলছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা ছক করে এই 5টা পার্থক্য আপনারা আমাকে লিখে দেখাবেন, ঠিক আছে। আর স্পেশাল ইনস্ট্রাকশন, আমার স্পেশাল পারপাস যে আমার যে মাইক্রো প্রসেসরগুলো আছে, সেগুলো হচ্ছে কি আমাকে নিজের কম্পিউটারে যদি আমি কর্মদক্ষতা বাড়াতে চাই, কি করতে চাই, কম্পিউটারের কর্মদক্ষতা বাড়াতে চাই, অথবা কোনো একটা বিশেষ এই রিস্ক অথবা সিসকে যদি আমি হেল্প করতে চাই, তখন আমার স্পেশাল পারপাস আমরা এই যে মাইক্রো প্রসেসরটা সেটা ব্যবহার করি। তাহলে স্পেশাল পারপাস মাইক্রো প্রসেসরের কাজ কি, সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানো, অথবা কি এই রিস্ক এবং সিসকে হেল্প করা। ঠিক আছে, সো আমি এখন আপনাদেরকে একটা তালিকা দিয়ে দিব যে কোন মাইক্রো প্রসেসর কত বিটের, এটা আপনারা প্রিলির জন্য, অবজেক্টিভের জন্য একটু মনে রাখবেন, এটা খুব হেল্পফুল হবে। তো আপনাদের কাজ হচ্ছে এই যে সিস্ক আর রিস্কের যে কি বলে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো একটু খাতায় লিখে ফেলা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনাদের নেক্সট ক্লাসে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।